আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের অধ্যায় এসব বলকে জানি। এই অধ্যায় থেকে আমরা অনুধাবন যে প্রশ্নগুলো আসছে বা আসতে পারে, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে এখন কথা বলবো। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি, জড়তা বলতে কি বোঝায়? দেখো, জড়তা আসলে কি? যেটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে সে বাধা প্রদান করে, অথবা গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে সেখানেও সে বাধা প্রদান করে। বস্তুর এই যে ধর্ম, এই ধর্মকে আমরা জড়তা বলি। এখন তুমি বলতে পারো যে মানে জড়তা বলতে এইটাই বোঝানো হয় যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় সে থাকতে চায়। বাহ্যিক যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তুরা আজীবন স্থির থাকতে চাইবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তাহলে এই যে ব্যাপারটা, যে স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে বা গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকছে আর কি, এটা আমরা নিউটনের প্রথম কনসেপ্ট থেকে জানতে পারি এবং এইটাই মূলত জড়তা। জড়তা বলতে বস্তুর এই জিনিসটাকে বোঝানো হয়। আচ্ছা দেখো, আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলতেছে যে গাড়ির চালককে সিট বেল্ট পরতে হয় কেন? গাড়ির যে চালক থাকে তাকে সিট বেল্ট কেন পরতে হবে, বা সে সিট বেল্ট কেন পরবে? এই কোশ্চেনটি এভাবে আসতে পারে, গাড়ির চালকদের সিট বেল্ট ব্যবহার করা জরুরি কেন? প্রথম কথা, যে গাড়ির চালকদের সিট বেল্ট ব্যবহার করা জরুরি কারণ গতি জড়তার কারণে। আমরা একটু আগে বলেছি যে স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায়, যেটাকে স্থিতি জড়তা বলে, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, সেটাকে গতি জড়তা বলে। এখন গাড়ির চালক যখন গাড়ি ড্রাইভিং করে তখন তো তার শরীরের বিভিন্ন অংশ, গাড়ির যেই চেয়ার থাকে বা যেখানে যেখানে ড্রাইভিং সিট থাকে, সেই সিটে বসে সেটাকে ড্রাইভ করবে আর কি। তাহলে তার শরীরের বিভিন্ন অংশের সাথে সেই ড্রাইভিং সিটের সাথে একটা সংযোগ স্থাপন করা থাকে। এখন ড্রাইভার যখন গাড়ি ব্রেক করে তখন গাড়ির যে ভিতরকার যে বস্তুগুলো আছে, গাড়ির চাকা থেকে শুরু করে অন্যান্য পার্টস পাতি, সিট টিট সমস্ত কিছু থেমে যায়, কিন্তু শরীর তো আর গতিশীল, সে তো আর থামতে চাচ্ছে না, তখন সে সামনের দিকে ঝুঁকে পড়তে পারে। তাহলে এতে করে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, বিধায় সিট বেল্টটা বেঁধে রাখা হয় যাতে করে সে সামনের দিকে ঝুঁকে না পড়ে, এতে করে তার মুখ হাত পায়ে সে ব্যথা পেতে পারে, এটা যেন না হয়। এখানে ওই কথাগুলোই বলতেছে। দেখো যে এখন সিট বেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ করে ব্রেক করেন তখন গাড়ি থমকে গেল গতি জড়তার কারণে, যেটা বলছিলাম যে গতি জড়তার কারণে তার দেহ সামনের দিকে ঝুঁকে পড়বে, স্টিয়ারিং কিংবা উইন্ডো স্ক্রিনে আঘাত পেতে পারেন, সে এতে করে আঘাত পেতে পারেন। তাই এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য গাড়ি চালকদেরকে সবসময় সিট বেল্ট পরে গাড়ি ড্রাইভিং করার জন্য অনুরোধ করা হয়। ওকে, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে দেখো, বিমানের যাত্রীকে সিট বেল্ট পরতে হয় কেন? দেখো, আমরা একটু আগে যে গতি জড়তার কথা বললাম, তো এখানেও কিন্তু সেম কাজ, যে বিমানের যাত্রীকে বিপদ এড়ানোর জন্য সিট বেল্ট পরতে হয়। তো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যে বস্তুতে সবসময় যে অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকতে চায়। বিমান যখন আস্তে আস্তে রানওয়েতে একটা গতি হওয়ার পর যখন সে উড্ডয়ন করে তখন যেই যাত্রী যারা থাকে তার একটা ধাক্কা লাগে শরীরে, তো এই ধাক্কাটা সে পড়ে যেতে পারে, যার কারণে তাকে সিট বেল্ট পরতে অনুরোধ করা হয় বা বলা হয়। এই যে দেখো, এটাই বলতেছে যে যে অবস্থায় থাকতে চায়। তো এই জন্য বিমান যখন হঠাৎ গতির পরিবর্তন করে তখন যাত্রীর শরীরের আগের অবস্থান থাকার চেষ্টা করে, ফলে যাত্রী সামনে বা পিছনের দিকে কি করতে পারে, হেলে পড়তে পারে। সিট বেল্ট যাত্রীকে মানে নিরাপদে মানে সিটের উপরে বসে থাকতে সাহায্য করবে। তাই বিমানে আরোহীর সিট বেল্ট পরিধান করা অবশ্যই বাধ্যতামূলক। ব্যাপারটা হচ্ছে যে ধরো বিমান তো ফার্স্টে রানওয়েতে এরকম যাওয়ার পর এরকম সে উড্ডয়ন করে, তো সে তার দিক পরিবর্তন করছে, সে এই দিকে গিয়ে দেন সে এইভাবে যাচ্ছে। এতে করে যারা যাত্রী আছে তাদের শরীরের অংশগুলো এভাবেই থাকতে চাচ্ছে, সে উঠতে চাচ্ছে না। তো যখন হুট করে ধাক্কাটা লাগে তখন আমরা অনেক সময় পড়ে যাই, সামনে বা আশেপাশে পড়ে যেতে পারি। সিট বেল্ট বাঁধা থাকলে তখন আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, যে সুইচ বন্ধ করার পরেও পাখা কেন ঘুরে, ব্যাখ্যা করো। পাখা ঘুরতে থাকে, সুইচ বন্ধ করার পরেও পাখা ঘূর্ণায়মান থাকে। বলতেছে যে সুইচ বন্ধ করার পরও পাখা ঘুরতে থাকে, ঘুরে মূলত গতি জড়তার কারণে। গতি জড়তার কারণে সুইচ বন্ধ করার পরও পাখা ঘুরতে থাকে। গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। আমরা জানি যে একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থায় থাকতে চায়। তুমি যখন সুইচটা অফ করছো তখন সেখানে ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই যে ঘূর্ণায়মান বস্তু সে তো আজীবন ঘুরতে চায়, কিন্তু এখানে আমাদের পারিপার্শ্বিক বাতাসের বাধা টাধা থাকে বিধায় সে ঘুরতে ঘুরতে একটা সময় থেমে যায়। বাট যদি এই বাধা না থাকতো তাহলে গতিশীল বস্তু আজীবন কি হতো, ঘুরতে থাকতো আর কি। তো এখানে এই কথাটাই বলতেছে, সুইচ বন্ধ করার আগেও ফ্যানের পাখাগুলো চলন্ত অবস্থায় ছিল, তাই বন্ধ করার সাথে সাথে গতি জড়তার কারণে পাখাগুলো আরো কিছুক্ষণ ঘুরে দেন থেমে যাবে আর কি। আচ্ছা, 5 নাম্বার, আমরা চেয়ারের উপর বসলে পড়ে যাই না কেন?
আচ্ছা, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন চেয়ার উপরে বসি তখন আমরা এরকম নিচের দিকে একটা বল প্রয়োগ করি, নিচের দিকে, চেয়ার আমাদেরকে উল্টা দিকে একটা বল প্রয়োগ করে, সো এটাকে ব্যালেন্স অবস্থায় থাকে বিধায় আমরা এখানে স্টেবল অবস্থায় থাকতে পারি। এখানে এই কথাটাই বলছে, দেখো যে প্রতিক্রিয়া বলের জন্য নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমরা যখন চেয়ারের উপর বসি তখন আমরা এরকম বল প্রয়োগ করি, পৃথিবী আমাদের দিকে একটা উল্টা একটা বল প্রয়োগ করে। তো এই যে এই কথাই বলছে যে পৃথিবীর অভিকর্ষ বল আমাদের নিচের দিকে টানে এবং চেয়ার একই মানের বিপরীত প্রতিক্রিয়া বল, চেয়ার কি করতেছে আমাদেরকে উপরের দিকে বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে, বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে, ফলে এই দুই বল সাম্যাবস্থায় থাকে এবং আমরা স্থিরভাবে বসে থাকতে পারি। এই দুইটা বল সাম্যাবস্থায় থাকে এবং আমরা স্থির অবস্থায় সেখানে স্টেবল অবস্থায় আমরা সেখানে বসে থাকতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাচ্ছে, দেখো মরুভূমিতে হাঁটতে কষ্ট হয় কেন? আচ্ছা, মরুভূমিতে হাঁটতে কষ্ট হয় এর মূল কারণ এখানে প্রতিক্রিয়া বলটা অনেক কম। তো এটাই বলছে, দেখো যে মরুভূমির বালুর উপর সহজে বল প্রয়োগ করা যায় না, তাই মরুভূমিতে হাঁটা কষ্টকর। আমরা মোটামুটিভাবে বল প্রয়োগ করতে পারলেও আমরা যে যখন নর্মাল কোনো সমতল রাস্তায় হাঁটি তখন কি হয়, আমরা রাস্তার উপরে যেইটুকু বল দেই রাস্তা বিপরীতমুখী আমাদের উপর ওইটুকুই বল প্রয়োগ করে, বিধায় আমরা কোনো সমস্যা হয় না, আমরা স্মুথলি হাঁটি। কিন্তু মরুভূমির মাটি তো শক্ত না, আমরা ফার্স্ট অফ অল ঠিকমতো বল প্রয়োগও করতে পারবো না, বা আমরা যতটুকু প্রয়োগ করতে পারি মরুভূমি আমাদেরকে তার ওই পরিমাণ বল সে আমাদেরকে রিভার্স করতে পারছে না, বিধায় এখানে কিন্তু মরুভূমিতে হাঁটাটা কষ্টকর। যে মরুভূমির বালু ঝুরঝুরে হওয়ায় এতে সহজে বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায়, ফলে পাল্টা প্রতিক্রিয়া বলও পাওয়া যায় না। দেখো এই কথাটা বলছে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া বল, মরুভূমি তোমাদেরকে যে পাল্টা বলটা দিবে সেই বলটাও সেখান থেকে পাওয়া যায় না, ফলে মূলত মরুভূমিতে হাঁটা কষ্টকর। আচ্ছা, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন? চাঁদ মহাকর্ষ বলের কারণে, ঠিক আছে, মহাকর্ষ বলের কারণে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। সৃষ্টি জগতের সকল বস্তু এদেরকে কি একে অপরকে নিজের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বল বলে? তাকে বলা হয় মহাকর্ষ বল। আচ্ছা, পৃথিবী এবং তার বৃহৎ ভর চাঁদকে কি করতেছে? আকর্ষণ করতেছে। তাই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে সুনির্দিষ্ট বেগের নির্দিষ্ট কক্ষপথে কি থাকে? সবসময় ঘূর্ণায়মান থাকে। এই যে তো এটাই বলতেছে, দেখো যে পৃথিবী তার বৃহৎ ভরের কারণে কি বলে? চাঁদকে নিচের দিকে আকর্ষণ করে। অন্যদিকে চাঁদের নিজস্ব বেগ আছে বলে এটি সরলরেখায় এগিয়ে যেতে চায়। এই দুইয়ের মাঝ সমন্বয় চাঁদ এবং পৃথিবী একে অপরকে কেন্দ্র করে ঘুরে, চাঁদ এবং পৃথিবী একে অপরকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো যে মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতর নক্ষত্রটা ঘুরপাক খায়, ব্যাখ্যা করো। মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে অসংখ্য যে নক্ষত্র সমূহ থাকে এরা পরস্পরের সাথে ঘুরপাক খায়। আচ্ছা, তো গ্যালাক্সির প্রতিটা নক্ষত্র একে অপরকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করেছে। মহাকর্ষ বল মানে পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে হচ্ছে মহাকর্ষ বল বলে। এছাড়াও সব নক্ষত্রের মধ্যে একটি সম্মিলিত আকর্ষণ বল কাজ করে, সব নক্ষত্রের মধ্যে একটি সম্মিলিত আকর্ষণ বল কাজ করে যা তাদেরকে গ্যালাক্সির কেন্দ্রের দিকে টানে, মানে সেন্টার যে পয়েন্টটা আছে সেই সেন্টার পয়েন্টের দিকে অপরকে টানে। এই দুইয়ের সমন্বয়ে নক্ষত্রগুলো থেকে পড়ে যায় না এবং একে অপরের সাথে সংঘর্ষ হয় না, বরং গ্যালাক্সির ভিতরে ঘুরপাক খায়, গ্যালাক্সির মধ্যে এরা ঘুরপাক খায়, বাট একে অপরের সাথে কিন্তু কানেক্টিভিটি নেই, সংঘর্ষ হচ্ছে না কেউ কারোর সাথে, আর এই মানে একে অপর দিকে হেলেও পড়তেছে না, জাস্ট ওরা ওই নক্ষত্রের মধ্যেই কি ওই গ্যালাক্সির মধ্যেই কি করছে? ঘুরপাক খাচ্ছে আর কি। তো এখানে এইটুকুই বলা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমরা এটাকে দুইটা পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে 8টা প্রশ্ন ছিল যেগুলো আলোচনা করা শেষ। আমরা সেকেন্ড পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।